আসসালামু আলাইকুম। শুরু করছি এক সমুদ্র প্রেম পর্ব 40 আর শেষ পর্ব। লিখেছেন নুসরাত সুলতানা সেজুতি। বাড়িতে উৎসব, চারপাশ মুখরিত, হইচই বাঁধিয়ে ব্যস্ত সকলে। রান্নাঘর থেকে ছুটে আসছে সুস্বাদু রান্নার ঘ্রাণ। দেয়াল থেকে ও দেয়ালে বাড়ি খাচ্ছে এক একজনের উঁচু কণ্ঠ। ছোট ছোট ছেলে মেয়েদের দাপাদাপি নিরন্তর চলছে। শিকদার বাড়ির প্রত্যেকের কাঁধে তখন দায়িত্বের প্রখর চাপ। মাঝখানে গত হয়েছে 9 মাস। চৌকাঠ ছুঁয়েছে পূর্ণবার বসন্ত। মৃতপ্রায় বৃক্ষের নগ্ন ডালে তখন সবুজ কচি পাতার রূপ নবনব বেশ বদলেছে প্রকৃতির। ধুয়ে মুছে মুখ লুকিয়েছে জীর্ণতা সকল। শীতের রুক্ষতা তখন উৎখাত। শুকনো মাটির বুক ফুঁড়ে উকি দিয়েছে নরম ঘাসের অনন্য আশীর্বাদ। এমন চমৎকার একটি সময়ে ধার্য হলো সাদিক মারিয়ার আংটি বদলের দিনক্ষণ। আর সেই নিয়ে এক একজনের উৎকণ্ঠা উত্তেজনার অন্ত নেই। ইকবাল ঘাম মুছতে মুছতে রুমে ঢুকলো। বিছানায় বসা পুষ্পকে দেখে বলল, এ কি মাইলা, এখনও তৈরি হওনি কেন? একটু পরেই তো অনুষ্ঠান শুরু হবে। এত আনন্দের মাঝেও পুষ্পর মলিন আনন্দ তার নজর কাড়ল। নিরুত্তর স্ত্রীর পাশে বসলো এসে, কণ্ঠ মোলায়েম। কি হয়েছে? পুষ্প চিন্তিত গলায় বলল, বাবু সকাল থেকে কয়েকবার পটি করেছে ইকবাল। ওর কি শরীর খারাপ হলো? আমি তো তেমন কিছু খাইও নি। ইকবাল বিছানার দিক ফিরে কাঁথার মধ্যে হাত পা ছুঁড়ছে ওদের 2 মাসের ছেলে ইশরাক আহসান পূর্ব। ও তাকাতেই বাচ্চাটা একটু কাত হয়ে এলো। নীরবে জানালো বাবার কোলে ওঠার বায়না। ইকবাল হাসল, পরক্ষণে হতাশ শ্বাস ফেলল। বাবু হওয়ার পর পুষ্প আগের মতো থাকতে পারছে না। রাতে ঘুম হয় না, ছেলে বারবার উঠে, পছন্দ মাফিক কিচ্ছু খেতে পারে না। স্ট্রিট ফুডের জন্য মারিয়া মেয়ে ওসব ছুঁয়েও দেখে না এখন। ঝাল মশলা তো জীবন থেকেই বাদ। আর ডেলিভারির সময় কি যন্ত্রণা, ব্যথাতুর চিৎকার মনে পড়লে আটকে উঠে ও। এইসব দেখলে কষ্ট হয় ইকবালের, খারাপ লাগে। মনে মনে মায়ের প্রতি অপরিমেয় শ্রদ্ধা ভক্তি পর্বতের ন্যায় মাথা উঁচায়। একটা সন্তানকে জন্ম দেওয়ার থেকে শুরু করে তাকে বড় করা অবধি মায়েদের যে শ্রম, যে তিতিক্ষা, তার অল্প 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 সচক্ষেই দেখেছে। পুষ্পর মাধ্যমে আজ পাচ্ছে সবটার। ইকবাল দীর্ঘশ্বাস ফেলল। পুষ্পর হাতের উপর হাত রেখে বলল, এখন তৈরি হয়ে নাও, আমি ওর কাছে আছি। তুমি পারবে না। পারবো না কেন? কতবার করলাম। থাক, তুমি যাও, আমি থাকি। পুষ্পর মাতৃসুলভ চেহারার দিক চেয়ে রইল ইকবাল। বাবু হওয়ার পর ওর স্বাস্থ্য কিছুটা বেড়েছে। আগের মতো হ্যাংলা পাতলা লাগে না, বরং গাল টেনে দেওয়ার মতো কিউট দেখায়। ইকবালের ইচ্ছে করে ওই ফোলা গাল চুমো খেয়ে ঝাঁঝরা বানিয়ে দিতে। পুষ্পর শুকনো মুখখানা ভালো লাগছে না ওর। দুষ্টুমি করে বলল, এত ভেবো না মাইলাভ। আসলে ও শোধ নিচ্ছে। বিয়ের আগে ওর বাবাকে নাকানি চুবানি খাইয়েছিল তো, সবটা পুষিয়ে নিচ্ছে আমার ছেলে। তারপর ছেলের দিক চেয়ে বলল, সাব্বাস বাবা, বাপকা বেটা। পুষ্প কপাল কুঁচকে বলল, তুমি কি কখনই সিরিয়াস হও না ইকবাল? ইকবাল মস্তক ঝাঁকিয়ে স্বীকারোক্তি দিল, হয়েছিলাম মাইলাভ। সাদিব বাবুর সঙ্গে তোমার বিয়ের কথা ওঠার সময় জীবনে প্রথমে সিরিয়াস হয়েছিলাম এই যে এখানে, গলা দেখিয়ে। এখানে এসে কলিজাটা বাদুরের মতো ঝুলেছিল। আর দ্বিতীয়বার সিরিয়াস হয়েছিলাম ধূসরের একটা বিশ্রী কাণ্ডে। পুষ্প আগ্রহ ভরে শুধালো, ভাইয়া আবার কি করেছিল? সেটা তোমাকে বলা যাবে না, সিক্রেট। মনে মনে ভাবলো, বললে ধূসর তো ঘুষি মেরেছিল, তুমি যে কি দিয়ে মারবে কে জানে। ওদের কথার মধ্যেই নুরির দুরন্ত কদমে ঘরে ঢুকলো। পরনে জমকালো বারবি ফ্রক, দুপাশে ঝুঁটি দুটো দুলছে। ঝড়ের গতিতে বিছানায় উঠল সে। গোলুমোলু পূর্বর গালে এলোপাথারি চুমু বসালো। প্রকাপ বাচ্চাটার গাল বেঁকে আসে, ছটপটিয়ে ওঠে। ইকবাল বলল, আরে আস্তে আস্তে। নুরি শুনলো, মানল না। আবদার বলল, ওকে একটু আমার কোলে দাও না, আমি ওকে ঘুরতে নিয়ে যাই। পুষ্পর স্বামীর দিক চাইল। নুরি নিজেই হাঁটতে গেলে উল্টে পড়ে। এত ছোট বাচ্চা দেওয়া ঠিক হবে? ইকবাল মাথায় হাত বুলিয়ে বলল, এখন না আপু, আর একটু বড় হোক, তখন শুধু কোলে নয়, তুমি ওকে সাথে নিয়ে ঘুমিও।
নুরি খুশি হয়ে বলল, আচ্ছা। নুরি পূর্বের মাথার কাছে ঝুনঝুনিটা তুলে ওর সামনে বাজালো কয়েকবার। ছোট ছোট আঙ্গুলের মধ্যে হাত ভরে কথা বলতে থাকলো। পুষ্প উঠে দাঁড়ায়। ফিডারের দুধ কবজির উল্টো পিঠে ঢেলে উষ্ণতা পরীক্ষা করে। পূর্বের কাছে বসতে গেলেই ইকবাল বলল, কি হলো? যেতে বললাম না তোমাকে? পুষ্প বলতে গেল, বাবুর। এর মধ্যে বাইক থেকে কাশির শব্দ শোনা যায়। কথা থামল পুষ্পর। মুমতাহিন ঘরে ঢুকলেন। অনুষ্ঠান উপলক্ষে সপরিবার আজ সকলেই এসেছেন এখানে। ভেতরে এসে বললেন, কি ব্যাপার, তুমি এখনো এখানে? পিউ তো তোমার জন্য বসে আছে, রেডি হওনি কেন? বাবুকে দুধটা খাইয়ে যাচ্ছি মা। তোমাকে খাওয়াতে হবে না, আমি খাওয়াচ্ছি, তুমি যাও। আর আজকে দাদুভাইকে আমি দেখছি। তোমরা ভাইয়ের বিয়ের প্রোগ্রাম কোথায় মজা করবে তা না, দেখি উঠো। পুষ্প সরে এলে মুমতাহিন বসলেন সেখানে। পূর্ব চোখ উল্টে তাকালো, দুহাতে কুটি কুটি আঙুল মুখে পড়ল। হাত পায়ের চঞ্চলতা বাড়ল একটু। কমাসে দাদুকে সে খুব চিনেছে। মুমতাহিন হেসে হেসে সুর আদরের করে ডাকলেন, দাদু ভাই, দাদু ভাই, এখন কি খাবে? পূর্ব হাসল। দন্তবিহীন রাঙ্গা মারি উকি দিল ভেতর থেকে। দু পায়ে উপর বালিশ রেখে ওকে শোয়ালেন তিনি। দোলাতে দোলাতে ফিডারের মুখে দিলেন। নুরি বসে রইল পাশে। দুজন মিলে কত কথা বলছে। পূর্ব হু হা করছে, ঠোঁট উঁচু হচ্ছে ক্রমে, যেন সব বুঝে। পুষ্প ঠোঁট ভরে উঠল হাসিতে, উপে গেল দুশ্চিন্তা। পূর্ব হওয়ার পর মুমতাহিনী ওকে বেশি রাখেন। রাতে খাওয়ানোর না পড়লে হয়তো রাতেও রাখতেন। শ্বশুর শাশুড়ির দুজনই নাতি অন্ত প্রাণ। পুষ্প তৈরি হবে ভাবল। আগে ভাগে বের করে রাখা শাড়ি ব্লাউজ হাতে তুলতেই পাশে এসে দাঁড়ালো ইকবাল। একবার সতর্কভাবে মা আর বোনকে পরখ করে মুখ এগোলো ওর কানের নিকট। আলগা নিচু কণ্ঠে বলল, অল্প সেজো মাই লাভ, বেশি সুন্দর যেন না লাগে। পুষ্প শুধালো, কেন? ইকবালের কণ্ঠ আরও নিচু হয়, এমনিতেই আমার বউ সুন্দরী, তার উপর সেজেগুজে পরি হয়ে গেলে আমি তো কন্ট্রোল রাখতে পারবো না। শেষে দেখা গেল 2 মাসের মাথায় পূর্বর আরেকটা ভাগিদার চলে আসছে। পুষ্প হা করে ফেলল। শাশুড়ির দিক চাইল ত্রস্ত। তিনি ব্যস্ত নাতিকে নিয়ে। অমনি ইকবালের বাহুতে ঘুষি মারল, তুমি আর ভালো হলে না। ইকবাল সানন্দে স্বীকার করল, বান্দা, তোমার প্রেমে বহুবার খারাপ হতে রাজি মাই লাভ। পুষ্প হেসে ওঠে, দুপাশে মাথা নেড়ে প্রয়োজনীয় অবগটন বুকে চেপে ঘর ছাড়ে। ইকবাল দুষ্টু দুষ্টু হাসলো, মাথা চুলকালো। এতকাল শুনেছে বিয়ের পর ভালোবাসা কমে আর সন্তান হলে আকর্ষণ, কিন্তু কই, ওদেরটা যে বাড়ছে, দিন দিন গাঢ় থেকে প্রগাঢ় হচ্ছে। পুষ্পর দিকে এখনও ওই রকমই তাকিয়ে থাকতে ইচ্ছে হয় ওর। ইচ্ছে করে ওকে বুকের মধ্যে ঝাপটে বসে থাকতে। আহ, কি মারাত্মক বউপ্রেমী সে! ভাবলে প্রতিবার নিজের প্রতি গর্বে বুকটা ফুলে ওঠে। তুই রেডি? পিউ ঘুরে চাইল, পরপর মুখ বেঁকিয়ে বলল, তো কি করব? কখন থেকে বসেছিলাম। পুষ্প ঠোঁট উল্টে বলল, বাবুর জন্য একটু দেরি হলো রে, কিন্তু তুই তো কিছুই সাজিসনি, শুধু জামা পরে ঘুরছিস। আগে তোকে সাজাই, তারপর নিজে সাজবো। পুষ্প বাকি সব বিছানায় রেখে ব্লাউজ পেটিকোট হাতে নিয়ে বলল, আচ্ছা আমি এখনই পাল্টে আসছি। ঝটপট ঢুকলো ওয়াশরুমে। তড়িঘড়ি করে পরার বের হলো দ্রুত। পিও যত্ন করে ওকে শাড়ি পরালো। পুষ্প নিজেই পারে, কিন্তু সিজারের পর তাকে নিচু হতে দেওয়া হয় না। কুচি ঠিকঠাক করার মতো পরিশ্রম তো একেবারেই না। পুষ্প মেকআপে ভালো, নিজেই টুকিটাকি সাজলো। চুলে খোপা করে গাজরা গুজিয়ে দিল পিউ। সবশেষে বোনের দিক চেয়ে বলল, মাশাল্লাহ, খুব সুন্দর লাগছে তোকে। পুষ্প আয়না দেখে নেয়। চেহারায় মেয়ের সুলভ ভাবটা এখন কম, বরং পরিণত নারী লাগে ওকে। কেমন একটা মামা ছাপ ফোটে। নিজেকে দেখে মুগ্ধ হলো ও। পিউকে মাথা নাচিয়ে বলল, থ্যাংক ইউ, এবার নিচে যাই। হ্যাঁ, তুই তাড়াতাড়ি আসিস, তানহা এলে রুমে পাঠিয়ে দিস। পুষ্প যেতে যেতে জবাব দিল, আচ্ছা। পিউ টুলে গিয়ে বসে, মনোযোগী হয় সাজগোজে। বাড়ির এই বিশাল আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে একটু সুন্দর লাগতে তো হবে নাকি। মারিয়া আর সাদিপের প্রেমের সূচনা হয়েছিল ঠিক পিউ ধূসরের বিয়ের দিন। একই নিবাসে একটি নিস্তব্ধ কক্ষ আর শুনশান ছাদ সাক্ষী হয়েছিল 2 জোড়া চড়ুইয়ের এক হওয়ার উপাখ্যান। সময় সময় তীব্র হলো একজনের সম্পর্ক, প্রেমিক যুগল আর কপোতির ভালোবাসার কোলাহলে বিভোর
তখন ধরিত্রী প্রথম যেদিন ওদের সম্পর্কে নিয়ে আজমল কথা তুললেন, এক মুহূর্তের জন্য মূর্তি বনে গিয়েছিল সকালে, তবদা খেয়ে চেয়েছিল অনেকক্ষণ। সাত তাড়াতাড়ি ধাতস্থ হওয়া কুলহীন সাধ্য, তারপর সেই বিস্মিত দশাধিক দৃষ্টি ঝড়ের বেগে নিক্ষেপে হলো সাদিফের উপর। ভালো ভোলাভালা ছেলেটা অস্বস্তিতে কাটা তখন চশমা ঠেলে ঠুলে মাথা নুয়ে রাখলো। তার মতো অতিরিক্ত শিষ্ট সভ্য ছেলেটা প্রেম করে, নিজের জন্য মেয়েও ঠিক করে রেখেছে। সে মেয়ে আবার মারিয়া। আশ্চর্য, এ অতি আশ্চর্য। ওদের বিয়ে নিয়ে মত বিরোধের ছিটেফোঁটাও হয়নি। আজমল আর জবা তো আগে থেকেই রাজি, বাকিরাও বিনা বাক্যে মত দিলেন। হৈ হৈ করে উঠল প্রিয়পুষ্প। মারিয়ার সঙ্গে তাদের খাতির গলায় গলায় কিনা। শিকদার পরিবারের মুরব্বীরা প্রস্তাব নিয়ে রোজিনার ধারস্থ হলেন। তারপর ভদ্রমহিলা এসব আগে থেকেই জানতেন। মারিয়া কখনই কোনো কিছু ওনার থেকে লুকায়নি। বর্ষার মতো তিনিও ওর সঙ্গে বন্ধুর মতো মিশেছেন সব সময়। যে মেয়ে ক্লাসে খাতায় স্যারের থেকে একটা গুড পেল এসে জানাতো, সে এত বড় একটা সত্যি লুকাতে পারে? এই সম্বন্ধ নিয়ে আপত্তি করার মতো কারণ নেই। সাদিপ নিঃসন্দেহে উপযুক্ত পাত্র। বলা বাহুল্য, ওনাদের জন্য আকাশের চাঁদ। কোনো মা চাইবে না মেয়ের বিয়ে অত বড় বাড়িতে না দিতে। তিনিও এক বাক্যে রাজি হলেন। সেদিনই ধার্য হলো তাদের বিয়ের দিন। ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে আংটি বদল, তার কিছুদিন পরেই বিয়ে। সব যখন ঠিকঠাক, মারিয়া তখন ভুগছে মানসিক টানাপোড়েনে। মায়ের চিন্তার মুখ শুকিয়ে কাট। বাবা নেই, ভাই নেই, মা একা। ও চলে গেলে আরও একা হয়ে যাবে। কি দেখবে তখন? মায়ের বয়স হচ্ছে, একটা কাউকে তো থাকা দরকার। বিপরীতে পড়ল শিকদার বাড়ির হুট করে প্রস্তাব আনায়। সাদিপটাও সারপ্রাইজ দেবে বলে কিচ্ছু জানায়নি। আর সে বুঝে ওঠার আগেই কথা পাকাপাকি শেষ। মারিয়ার দোটানা আরও বাড়ে। বিয়ে ঠিক হওয়ার আনন্দে সাদিপ যখন হৈ হৈ করে বেড়াতো, সে চিন্তায় নিস্পৃহ। এই তো সেদিনের কথা, মিলনায়তের সেই টিএসসি চত্বরের বেঞ্চিতে বসে দুজন। প্রণয়ের পর অফিসের ছুটি শেষে এটা হয়ে উঠেছে ওদের দৈনিক রুটিন। সাদিফের হাস্যোজ্জ্বল মুখে বিবর তখনও বহাল। একটু বেশি আজকাল চটপটে হয়েছে ছেলেটা, কিন্তু বরাবরের চঞ্চল। মারিয়া চুপচাপ বসে। কথা, আলোচনা, প্রশ্ন, সব কিছুর ফিরতি জবাব হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। সাদিফের বেশিক্ষণ সহ্য হলো না এসব। শেষমেশ অধৈর্য হয়ে বলল, হয়েছে কি আপনার? মারিয়া খানিক চমকে তাকায়। কই কিছু না তো। সাদিফ সাবধান করলো, একদম মিথ্যে বলবেন না। এত কি নিয়ে ভাবছেন? ওই যৌতুক নিয়ে? চিল, যৌতুক নেওয়ার মতো চিপ মেন্টালিটির ছেলে আমি নই। রিল্যাক্স ম্যালেরিয়া। আই আই জাস্ট নিড ইউ। আমার আপনি হলেই চলবে। পাবলিক প্লেসে সাদিফের সাবলীল স্বীকারোক্তিকে ক্ষণিকের জন্য সব চিন্তা উবে গেল মারিয়ার। দু চোখ ভর্তি শীতলতা নিয়ে একযোগে চেয়ে রইল সে। এভাবে তাকাবেন না আপনি, এভাবে তাকালে আই ফিল শাই। হেসে ফেলল মারিয়া। পরপর দীর্ঘশ্বাস টানল। কোলের উপরে রাখা হস্তখানা চেপে ধরল সাদিফ। মোলায়েম কণ্ঠ, কি হয়েছে আমাকে বলা যায় না? খুব পার্সোনাল কিছু? মারিয়া মাথা নোয়ালো। মলিন কণ্ঠে বলল, আম্মুকে নিয়ে খুব চিন্তায় আছি। আমার বিয়ের পর কি হবে ওনার? আমি ছাড়া তার তো কেউ নেই। কোথায় গুলশান আর কোথায় মহাখালী? এতটা দূরে আম্মুকে একা রেখে আমি শান্তিতে থাকবো কি করে? সে যতটা উৎকণ্ঠিত হয়ে জানালো, সাদিপ ততোধিক নিশ্চিন্ত কণ্ঠেই বলল, এই ব্যাপার? এই সামান্য বিষয় নিয়ে এত ভাবছেন? আরে বাবা, আন্টি একা থাকবে কেন? আপনার সাথে আমাদের বাড়িতেই থাকবে। সবাই মিলে একসাথে থাকার আনন্দই আলাদা। মারিয়া বিরস হেসে বলল, তা হয় না। মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে থাকতে কোনো বাবা মা চান না সাদিফ। সম্মান যে বড় নিখাত বস্ত্র, কুড়োয় পড়লে আর তোলা যায় না তাকে। আসলে বিয়ের পর যদি চাকরিটা করতে পারতাম তাহলে একটা। সাদিপ কথার মধ্যেই বলল, করতে পারতেন মানে? আপনাকে চাকরি করতে কেউ বারণ করেছে? মারিয়া অবাক চোখে চাইল, কণ্ঠ শৃঙ্গে তুলে বলল, বিয়ের পর আমাকে চাকরি করতে দেবেন আপনি? সাদিপ কাঁধ উছায়। চাইলে করবেন, না চাইলে না, এসব আপনার সিদ্ধান্ত। আমি বলার কে? মারিয়া অবিশ্বাস্য নজরে চেয়ে রইল। পরপর শুধালো, আর আপনার বাড়ির লোক, আঙ্কেল আন্টি, ওনারা কিছু বলবেন না?
সাদীপ আশ্চর্য হয়ে বলল, ওনারা কি বলবে? আমাদের পরিবার সেকেলে নয়, যথেষ্ট আধুনিক। ছেলের বউ মানে ঘরের কাজ করা মেশিন, এরকম চিন্তাভাবনা কারোর মধ্যেই নেই। মা, বড় মা, মেজো মা এরা চাকরি বাকরি করেনি, এটা সম্পূর্ণ ওনাদের ইচ্ছে। ছোট মা কিন্তু চাকরি করতেন, রিক্ত হওয়ার পর ছেড়ে দিলেন। এখন আপনি যদি চান আপনি চাকরি করতে করবেন, তাহলে করবেন। এই নিয়ে আমি বা আমার পরিবারের তরফ থেকে কোনো সমস্যা হবে না, কথা দিতে পারি। চাকরিটা যে শুধুমাত্র টাকা রোজগারের যন্ত্র তা কিন্তু নয়। আমি মনে করি পৃথিবীর সব মেয়ের উচিত স্বাবলম্বী হওয়া। বাবা, ভাই, স্বামী এদের ছত্রছায়ার না থেকে নিজের একটা পরিচয় তৈরি করা। আর আমার স্ত্রী চেয়েও সেই পরিচিতি পাবেন না কেন? মারিয়ার চোখ ভরে ওঠে, জল ছাপান্ন অলিক মুগ্ধতার অক্ষিকটরে ভেজা কণ্ঠে বলল, আপনি এত ভালো কেন? সাদীপ মৃদু হাসে, বৃদ্ধাঙ্গুলের ওর চোখ মুছিয়ে বলে, কারণ আপনি খুব খারাপ। অশ্রু সমেত হেসে ফেলল মারিয়া। যেই রূপখানা সাদিফের হৃদয়ে তুফান বয়ে ছাড়ে। দুষ্টুমির চাউনি গভীর হলো তার। প্যারেকের ন্যায় বসে গেল মারিয়ার মুখশ্রীতে। বাধ্য ছেলের অবাধ্য মনে জেগে উঠল অনির্বাচ্য এক বাসনা। মারিয়া ফর্সা গাল দুটোতে ধূপধাপ ঠোঁট বসানোর ইচ্ছে। পাশ থেকে সবেগে যাওয়ার গাড়ির উঁচুর সাইরেনের শব্দে হুঁশ ফিরল। টেনে টুনে সম্বিত এনে মুখ ফেরালো আরেক দিক। নিজের এই বেহায়াপনা অস্বস্তিতে মাথা চুলকালো। হঠাৎ কী ভেবে উদ্বেগ নিয়ে ফিরল আবার। আচ্ছা, আমাদের পাশের বিল্ডিং তো ভাড়া দেওয়া হয়। আন্টিকে ওখানকার একটা ফ্ল্যাটে তুললে কেমন হয়? তাহলে তো আন্টিও আপনার কাছাকাছি থাকবে, আর আপনিও নিশ্চিত থাকলেন। মারিয়া চকচকে কণ্ঠে বলল, ভালো হয়, খুব ভালো হয়। সাদীপ তত্র উঠে দাঁড়ালো, বলল, চলুন। এখনই? 1 সপ্তাহ আগে টুলেট দেখেছি, এখন পাবো কি না কে জানে। চলুন চলুন। দুজন ব্যস্তভাবে উঠে বসে বাইকে, ছুটে যায় গন্তব্যের উদ্দেশ্যে। সেদিন ভাগ্য প্রসন্ন থাকায় ঘর পাওয়া গেল। সাদিফের বিশাল বাড়ির প্রাঙ্গণ পার হলেই সেই বাড়িটা। 4 তলার একটি 2 কামরায় ফ্ল্যাট ভাড়া নিল মারিয়া। পরের মাসে উঠল সেখানে। সাদিফের ভীষণ রকম সুবিধা হলো এতে। মারিয়াকে সঙ্গ করেই অফিসে যায়, নিয়ে আসে, চলে ইচ্ছে মতো ঘুরোঘুরি। বক্ষস্থলে তখন প্রেমের উচাটন, চক্ষু ভরা স্বপ্ন। এই তো আর কটা দিন, তারপরেই পা রাখবে একটি হস্ত্রিত সংসারের দরগড়ায়। পিউ সম্পূর্ণ তৈরি হয়ে টুল ছেড়ে দাঁড়ালো। ওনার পিন লাগানোর মধ্যেই ঘরে ঢুকলো ধূসর। পিউ, আমার ঘড়ি। এদিক চাইতেই কথা আটকালো ওর। কণ্ঠ শুনে পিউ ঘুরে তাকায়। টমাটে মুখটা দেখামাত্রই বিশ্বস্ত হাসি ফুটল ঠোঁটে। কমাসে ধূসরের শারীরিক পরিবর্তন হয়েছে, ফর্সা হয়েছে কিছুটা। উন্নত স্বাস্থ্যের জোয়ার তো আছেই, আগের থেকেও সুন্দর লাগে দেখতে। অথচ রোগাশোকা পিউর কিচ্ছুটি হলো না। বিয়ের পর না মেয়েদের পরিবর্তন আসে, কিন্তু এক চুল নড়ল না ওর শরীর। না একটু চর্বি বাড়ল। কোথায়? এত খায়, যায় কোথায় সব? এখনও আগের মতো ধূসরের সামনে আসে যতবার, পিউ মন হারায় প্রতিবার। চোখে মুখে ভিন্ন রকম মোহ লেপ্টে আসে। এই যে এতগুলো মাস গড়ালো ওদের সংসারের, কিচ্ছু পাল্টায়নি পিউর মুগ্ধতার ধরন, ধূসর ভাইকে চোখে হারানোর কারণ। তবে মানুষটা বোধহয় পাল্টেছে। বিয়ের আগে ধূসর ভাইটা গায়েব হয়েছে কোথায়? এই ধূসর ভাই নির্লজ্জ, পিওর কাছে পাওয়ার জন্য মরিয়া। রাতে একটাবার উপাস ফিরতে দেয় না। বুকে থাকবে মানে বুকে। অবশ্য ওই চওড়া বুক থেকে সরার ইচ্ছে ওর থাকলে তো, বরং জীবনভর ওখানে আহুতি দিতে পারলেই বেগ হয়। ধূসরের কপালে ভাঁজ। পিউ উচ্ছ্বল কণ্ঠে শুধালো, কেমন লাগছে আমাকে? সে চোখ সরু করে বলল, ওড়না এভাবে পড়ছিস কেন? গম্ভীর কণ্ঠে পিউর হাসি মুছে গেল। একবার সতর্কভাবে নিজেকে দেখে বলল, জামাই তো অনেক কাজ, ভাবলাম। কথার মধ্যেই ধূসর এগিয়ে গেল। পিউর উপর থেকে ফোমের বাক্স হতে পিন উঠালো হাতে। নিজ উদ্যোগে এক পাশে ঝোলানো ওড়নাটা টেনে দুপাশে মেলে বলল, বাড়িতে অনেক ছেলে আসবে আজ, লাফালাফি কম করবি। পিউ মাথা কাত করল। সে বরাবরই ওর বাধ্য বউ। ধূসর ওড়নায় পিন আটকে সরে আসে। তখনই পিউর চোখ পড়ল ওর বুকের দিক। শার্টের 3টে বোতাম খোলা, উন্মুক্ত শ্যামলা বক্ষপট। আমার ওড়না ঠিক করলেন, নিজেরটা এই অবস্থা কেন?
ধূসর বুঝতে না পারে নিজেকে দেখলো। প্রশ্ন করার আগেই পিউ অধৈর্য হাতে শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল, বাড়িতে শুধু ছেলেরাই আসছে না, মেয়েরাও আসবে। ধূসর নির্মাষ্ট কামড়ে বলল। বরাবরের মতো শব্দহীন হাসি স্লোগান তুলল পাতলা ঠোঁটে। আলগোছে পিওর কোমর চেপে ধরল, তাকালো। ধূসর ব্লাসন পরিহিত টুকটুকে গালে শব্দ করে চুমু খায়। তবে আজকে আর পিওর কাঁপুনি উঠল না, কোণঠায় ভূমিকম্পন নামল না হাঁটুতে, বরং সে অভ্যস্ত এখন। এই 9 মাসে ধূসর যখন তখন জ্বালাতনের শিকার। বিয়ের পর থেকে মানুষটার হুটহাট চুমু খায়, কথাবার্তা ছাড়াই ঠোঁট বসায় তাকে। পিওর এই অভ্যাস আয়ত্ত, তবে ভালোবাসায় একই রকমই অনিব্যস্ত সে। কম্পন ছাড়াই গাল দুটোতে লজ্জা ফুটল। পল্লব হাত দুখানা উঠিয়ে ধূসরের গলা পেঁচিয়ে ধরল পিউ। অনেকটা উঁচু হতে হলো তাতে। তার মতো চুনোপুটির নিকট ধূসর ভাই পূর্ব শৃঙ্গ কিনা। ধূসরের মদ্যক চাউনিতে দৃষ্টি রাখল পিউ। 2 জোড়া নিশ্চল অক্ষি এক হলো। ঠিক অমন চেয়েই জড়তাহীন বলল, ভালোবাসি। ধূসরের ফিরতি জবাব এলো না, তবে কোমরে রাখা বাঁধনটা দৃঢ় হলো খানিক। পিউ অপেক্ষা করে পরপর কপাল কুঁচকে বলল, কি হলো? কি? আমি তো ভালোবাসি বললাম। শুনেছি। শুনলে হবে? আপনি বলবেন না? বলতে হবে কেন? পিউ অমনি গলা থেকে হাত সরিয়ে বলল, হবেই তো। আমার বুঝি শুনতে ইচ্ছে করে না? আমি তো সারাক্ষণ ভালোবাসি ভালোবাসি বলে আপনার কান ঝালাপালা করে দিই, আর আপনি 9টা মাসের একবারও বললেন না, পিউ তোকে ভালোবাসি। পরপর কণ্ঠ নরম করে বায়না ছুড়ল, বলুন না একবার। ধূসর বলল না, তার দৃষ্টি পিউর লিপস্টিক পরা কোমল ঠোঁটে। মস্তিষ্ক ঝুঁকিয়ে নিশানা বরাবর স্থির উষ্টপুট এগোতেই পিউ অমনি মাথাটা পিছিয়ে নিল। আগে ভালোবাসি বলুন। বিদ্যুগ্নের ধূসর ভ্রু গোটালো। নিঃশব্দে আবার এগোতেই পিউ হাত দুটো ঠোঁট ঢেকে ফেলল। এবার বলল, আজকে ভালোবাসি না বলে চুমু খেতে দেব না। ধূসর মেঘমন্দ্র গম্ভীর সুরে বলল, হাত সরা। পিউ ঘন ঘন মাথা নাড়ল, সরাবে না তো সরাবেই না, আজকে ভালোবাসি শুনেই ছাড়বে। ধূসর তপ্ত করলো চোখ মুখ, খেয়ে হেরে হাতটা নিজে সরাতে গেল। বাইরে থেকে পায়ের শব্দ আসে, কেউ আসছে এদিকেই। শব্দে থামলো ধূসর। পিওর কোমর ছেড়ে দিল, ড্রেসিং টেবিলের কাঠে মিশে গেল সে। ধূসর সরে এলো, চঞ্চল পায়ে ঢুকলো তানহা, হাসি হাসি মুখ, অথচ ভেতরে ধূসরকে দেখে একটু থতমত খেল। চৌখাটে রাখা পা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ল, ফেরত যাবে না ভেতরে আনবো ভেবে বেসামাল হলো। নার্ভাসনেস ঠেলে ঠুলে থেমে থেমে শুধালো, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ধূসর সালামের উত্তর দিয়ে শুধালো, হ্যাঁ তুমি? জি ভালো। ধূসর পিঠ ফিরিয়ে নিজের কাজে ব্যস্ত হলো। ড্রয়ার থেকে ঘড়ি এনে কবজিতে বাঁধলো, আয়নার চোখে বলিয়ে চুল উপরে ঠেললো। একবার চাইলো খুব পাশে দাঁড়ানো পিউর দিক। সে মেয়ের ঠোঁটে মিটিমিটি হাসি। এই যে ধূসর হেরে গেল, চুমু খেতে পারলো না। বেশ মজা লাগছে এতে। সে এখানে পাশ কাটিয়ে যাওয়ার সময় ধূসর কণ্ঠ খাদে এনে বলল, এর শোধ রাতে তুলব। পিওর হাসি শেষ, হৃদয় লাফানো সবেগে। তানহা শুনেছে কিনা সেই ভয়ে তড়াক করে দৃষ্টি ফেলল ওর উপর। তানহা চোখ মুখ স্বাভাবিক, সে এদিক ওদিক দেখছে, অপেক্ষা করছে ধূসর বের হলেই কথার ঝুড়ি নিয়ে বসবে। পিও স্বস্তির শ্বাস ফেলল, যাক শোনেনি। কিন্তু এত কিছুতে বিন্দুমাত্র তোয়াক্কা রইল না ধূসরের। তর্জন দিয়ে নিজের মতো বেরিয়ে গেল। পিউ আলগোছে ভেঙচি কাটল, মনে মনে বলল, অনেক ছাড় দিয়েছি, আজ তো ভালোবাসি শুনেই দম ফেলবো, না হলে আমিও মিসেস ধূসর মাহাতাব নই। ধূসর বেরিয়ে যেতে তানহা উচ্ছলতা ফেরত এলো। ত্রস্ত ওর দিক এগিয়ে আসে, আপাদমস্তক দেখে বলে, কি সুন্দর লাগছে রে তোকে। আমাকে কেমন লাগছে? তুই তো সবসময় সুন্দর, তা এত দেরি করলি কেন আসতে? যা জ্যাম রাস্তায়, আমি তো ভাবলাম আস্তে আস্তে অনুষ্ঠানই শেষ। মারিয়া আপুরা এসেছেন? না, দেখলাম না তো, তবে ইফতিকে দেখেছি। বলে দাঁত বের করে দিল তানহা। পিউ মেকি দুঃখী কণ্ঠে বলল, দেখে কি লাভ, বেচারাকে তো পাত্তাই দিলি না। তানহা হাসলো, এসে বিছানায় বসলো, পা দুটো নাড়াতে নাড়াতে বলল, না দিয়ে ভালো করেছি, তখন কষ্ট করে সিঙ্গেল ছিলাম দেখে আজ একটা প্রিন্স চার্মিং পেয়েছি ভাই। তাও কথা, তা ভাইয়ার কি খবর? বিয়ে টিয়ে কর, দাওয়াত দাওয়াত খাই।
ভাইয়ার খবর ভালো, কিন্তু আমি ভয়ে আছি। আব্বু আম্মুকে নিয়ে মানবে তো ওনারা? মানবে না কেন? ইঞ্জিনিয়ার ছেলে তার ফেলটুস মেয়ের জন্য পাচ্ছে, এটাই তো খুশিতে মাথায় ঠেকার মতো বিষয়। তানহা শব্দ করে হেসে ওঠে, মাথা নাচিয়ে বলে, কথাটা সত্যি। আমার মতো স্টুডেন্ট, রাব্বির মতো একটা ব্রাইট স্টুডেন্টকে পটাতে পেরে যুদ্ধ জয় করার মতো ফিল পাচ্ছি। নিচ থেকে জোরালো হইচই এর শব্দ এলো তখন। তানহা উঠে দাঁড়ালো। পিউ সচকিত বলল, মনে হয় এসে গেছে, চল চল। এক ঝাঁক আত্মীয় স্বজন সমেত চৌখাটে এসে দাঁড়ালো মারিয়া। পরনে সুতার কারুকাজের সাদা ধবধবে লেহেঙ্গা ওর, খোপা করা চুলে পাথরের ক্লিপ বসানো, গলায় ভারী নেকলেস, দুহাতে শ্বেত পাথরের চুড়ি, যেন ভিন রাজ্য হতে আগত শুভ্র সুন্দর রাজকুমারী। সে দাঁড়ানো মাত্র পুষ্প বর্ষণ নেমে এলো গায়ে। গোলাপ আর গাদার কুচি কুচি সজীব পাপড়ি ছিটিয়ে দিচ্ছে অনেকে। মারিয়ার চিবুক গলদেশে নামানো, লজ্জায় বুক কাঁপছে, নার্ভাস লাগছে প্রচণ্ড। একবার সাদীপকে খোঁজার, ওকে দেখতে চাওয়ার প্রয়াস চলল মস্তিষ্কে। এত মানুষ ছাপিয়ে সাধ্য হলো না নয়ন তোলার। দাঁড়িয়ে রইল অমন পুতুলের ন্যায়। পিউ হোষ্ট চিত্রে বলল, কি সুন্দর লাগছে রে আপুকে। তানহা কনুই দিয়ে খোঁচা মেরে বলল, এই এই সাদিফ ভাইকে দেখ। পিউ তৎপর চাইল সেদিকে। পাথর বনে দাঁড়িয়ে সাদিফ, পুরো রক্তাভ উষ্টযুগল আলাদা হয়ে বসে, স্থির নিশ্চল অক্ষিপর একভাবে মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে আছে মারিয়ার ওপর। পিউ তানহা মুখ চেপে ফিক করে হেসে ফেলল এতে। ইকবাল সাদিবকে ধাক্কা দিয়ে বলল, কি সাদিব বাবু, দাঁড়িয়ে আছো কেন? যাও। সাদিব অমন চেয়ে বোকার মতো শুধালো, কোথায়? কপাল চাপড়ালো ইকবাল, আরে বউকে এগিয়ে আনো, যাও। ঠেলে দিল ওকে। সাদিব এগোতে নিয়েও থামে, শ্বাস নেয় বৃহৎ। চশমা ঠিকঠাক করে অপ্রতিভ হাতে মুচকি হেসে এগিয়ে যায় সামনে। সাদিব আসছে, পায়ের শব্দ স্পষ্ট শুনছে মারিয়া। এক একজনের কণ্ঠ ছাপিয়ে কানের পাশে পড়ে আছে সুধীর কদমের জুতোর শব্দ। বক্ষস্পন্দন থমকালো তার, আইঢাই লাগলো সব কিছু। সাদিব মুখোমুখি এসে থামল, নিষ্কচন সাদাটে হাত বাড়িয়ে দিল সামনে। বেগ পুহিয়ে চোখ তুলল মারিয়া, চোখাচোখি হলো দুজনের। কালো শুটের বোটের চাশমিশ। সাদিব তখন নজর কাড়া সুদর্শন। মারিয়া বিমুগ্ধ হলো এবারেও। তার অন্তর্করণের সবটুকু বশীভূত সুদর্গে হামলে দিল সাদিফ। কম্পিত কোমল হাত উঠিয়ে ওর হাতে রাখলো মারিয়া। নম্র পায়ে চৌখাটে ডিঙ্গিয়ে ভেতরে এলো। স্টেজে গিয়ে বসলো দুজন, পাশাপাশি কাছাকাছি। সবাই স্থির অবস্থান থেকে লুফে নেয় ওদের একত্রে দেখার সৌন্দর্য। কালো সাদা পোশাকের প্রেমিক যুগল তখন পূর্ণিমার চাঁদের ন্যায় আকর্ষণীয়। চোখ ধাঁধানো, মন জুড়ানো এক কপট কপতির পানে সকলের দৃষ্টি ধ্যানময় অভিভূতের মতন। পিউর ভ্রু জড়সড় ধূসরের খুঁজছে ও, পেল একটা সময়, ওই তো দাঁড়িয়ে। অমনি হাসি টানলো ঠোঁটে, চটপটে কদমে গিয়ে পাশে দাঁড়ালো ওর। ধূসর সাদিব মারিয়াকে দেখছিল, মাথায় তখন রওনাকের কথা ঘুরছে। এক ব্যাচের ছিল ওরা, ইকবালের মতো না হলেও বেশ ঘনিষ্ঠ। হাসপাতালে রওনাকের শ্বাস ছিঁড়েছিল ওর এই দু হাতের উপর। যাওয়ার সময় অনুনয় করেছিল, আমার মা আর বোনটাকে দেখিস, এত বড় শহরে ওদের কেউ নেই রে। দীর্ঘশ্বাস ফেলল ধূসর। যাক, সাদিব মারিয়াকে ভালোবেসে একটা চমৎকার কাজ করলো। কিন্তু এসব কবে হলো, কিভাবে, সে কিছু টেরই পেল না। সাদিব পিউর ওপর দুর্বল ছিল যতটা ধারণ ছিল ধূসরের, কিন্তু ততদিনে অনেক দেরি। পিউ পুরোদমে হাবুডুবু খাচ্ছিল ওর প্রেমে, আর সে নিজেও এমন আধঘাট বেঁধে কিশোরীর প্রেমে পড়ল, ফেরত যাওয়ার উপায় নেই। আচমকা কেউ বাহু পেঁচিয়ে ধরায় ধূসর ধ্যান ভাঙ্গে, না চেয়েও বুঝে যায় কে। পিউ প্রথমে ধূসরের দৃষ্টি অনুসরণ করে চাইল, নিজেও গদগদ কণ্ঠে বলল, কি কিউট কাপেল, তাই না ধূসর ভাই? ধূসর বিরক্ত চোখে চাইল, দৃঢ় চিবুক দেখে ঘাবড়ে গেল পিউ। মিনমিন করে বলল, সরি। ধূসর অদৃষ্ট ভঙ্গিতে সামনে ফিরল আবার। পিউ ঠোঁট উল্টালো, দীর্ঘশ্বাস ফেলল। বিয়ের কদিন অবধি ঠিকঠাক ছিল সব, হঠাৎই শুরু হলো ধূসরের এক নতুন ব্যামো। পিউর মুখে ভাই শুনলেই চেতে যাচ্ছে, হুঙ্কার ছাড়ছে ভয়াভয়।
শুধু সে কি সে, মা, মেজো মা, আব্বু সবাই মিলে ওকে ধমকায় কেন স্বামীকে ভাই ডাকবে। পিউ তখন অসহায়ের মতো চেয়ে থাকে, কি করে বুঝাবে ও নিজেও ভাই ডাকতে চায় না। ধূসর ধূসর ডাক ছুঁড়ে মুখে ফেনা তোলার যে বহুদিনের ইচ্ছে, সম্বন্ধনের সাথে জান, বাবু, সোনার মতো আরও অনেক কিছু লাগাবে, কিন্তু কিছুতে কিছু হচ্ছে না। এই দোষ কি ওর? না, দোষটা ওর মুখের, যে ফুসকে আপনা আপনি বেরিয়ে যাচ্ছে এই ডাক। বিয়ের আগে ছিল এক যন্ত্রণা, এখন হলো আরেক যন্ত্রণা। হঠাৎই কিছুক্ষণ আগের কথা মাথায় এলো পিউয়ের, মনে পড়ল রুমে করে আসে শপথ বাক্য। দুরন্ত হাত সরিয়ে আনলো অমনি। সামনে তাকানো ধূসর বলল, আপনার হাত ধরেছি কেন? আমার তো আপনার ধারে কাছেও আসা উচিত না। ধূসর চাইল, ভ্রু গুছিয়ে নিশ্চিত হতে শুধালো, কি? তাকানোর ধরন দেখে পিউ ভীত হয়, কিন্তু চোখে মুখে ধরে রাখে সাহস। কণ্ঠে তেজ নিয়ে বলে, কি মানে কি? আজ থেকে আপনি আমার সাথে কোনো কথা বলবেন না। ধূসর আগামাথা বুঝল না। মাথা ঠিক আছে? আছে, অবশ্যই আছে। আছে বলেই সুস্থ মানুষের মতো কথা বলছি। যে মানুষ বউকে ভালোবাসে বলতে ভাব নেয়, তার বউয়ের কাছে আসার কোনো অধিকার নেই। একটু আগে ভুল করে কথা বলে ফেলেছি। যতক্ষণ না আমাকে ভালোবাসি বলবেন, কথাবার্তা বন্ধ। খবরদার আমাকে ডাকবেন না, ছোঁয়া তো বহুদূর। পিউ চটপট দেখিয়ে ঘুরে হাঁটা ধরল, এপাশ ফিরে চোখ বুজে শ্বাস নিল। জীবনে প্রথমবার ধূসর ভাইয়ের সাথে হম্বিতম্বি করলো, যার একটা ধমকে চারা গাছের ন্যায় নুয়ে যায়, যার দিক চেয়ে বলে এলো খবরদার। পিউ নিজেই আশ্চর্য হয় তার দুঃসাহসিকতায়। ওদিকে ধূসর ভরকে গেছে, তার দিক না তাকিয়ে কথা বলা পিউর এইভাবে শাসিয়ে যাওয়ার হতবিম্বল সে। কিছুক্ষণ ভ্যাবাচাকা খেয়ে চেয়ে রইল, হঠাৎ হয়েছে কি এ মেয়ের? সাদিফ আর চোখে বারবার তাকাচ্ছে, চোখে মুখে মাদকতা। মারিয়ার দৃষ্টি কোলের উপর, না দেখেও বেশ বুঝেছে সাদিফ দেখছে ওকে। এতেই তো জোরালো হচ্ছে লাজ। সাদিফ এবার বসা থেকে আরেকটু কাছে ঘেঁষল, কণ্ঠ চেপে বলল, আমাকে মারার প্ল্যান করেছেন? মারিয়া ঝট করে চাইল, কৌতূহল সাঁতার কেটে এলো এক দফা। কি করলাম? সাদিফের চোখ সামনে, ঠোঁট নেড়ে বলল, বলেছিলাম ম্যালেরিয়া রোগে আক্রান্ত হতে চাই, তাই বলে সত্যি সত্যি সারা জীবনের জন্য রোগী বানিয়ে রাখবেন নাকি? কথার মারপ্যাচ মারিয়ার নিরেট মাথায় ঢুকলো না। সাদিফ সরাসরি চাইলো এবার, দৃষ্টিতে দৃষ্টি মিলে যায়। সেকেন্ডে মারিয়ার সারা মুখে বিচরণ ঘটালো তার মোহিত লোচনদয়। কেমন রুদ্র কণ্ঠে স্বীকারোক্তি দিল, আপনাকে দেখে আমার দম বন্ধ হয়ে আসছে ম্যালেরিয়া। একটুখানি ছুঁয়ে দেওয়ার জন্য বুকের ভেতর তোলপাড় চলছে খুব। এতটা সুন্দর আজ না লাগলে হতো না। মারিয়ার ভ্রুকুঞ্চন মুছে গেল, বুক কাঁপলো কোণঠায়, হাঁসফাঁস করে মাথা নুয়ে নিল, মুচকি হেসে বলল, ধ্যাত। সাদিফের ঠান্ডা হাত তার হাতের উপর পড়ল সহসা, কিছু চমকে চাইল। চারপাশে গেজ মানুষ, সতর্ক কণ্ঠে বলল, সবাই দেখছে তো। সেই মার্জিত সাদিফের পরিবর্তন আরও একবার প্রমাণিত হলো আজ। নিরুদ্দীয় তার সুর, দেখুক না, নিজের জিনিসই তো ধরলাম। মারিয়া কিছু বললেন না ফের। দুটো পুষ্ট ফাঁপা কপল নিয়ে বসে রয়, মুঠোর বন্ধ থাকে ভালোবাসার মানুষের অমৃশ্রণ হস্তখানা। ধূসর পিওর ছোটাছুটি দেখছে, একটুখানি শান্তি নেই এই মেয়ে। সাথে জুটেছে তানহা, বেস্ট ফ্রেন্ড পেয়ে উঠছে। অদ্ভুত সমস্যা সেটা নয়, তার পার্টি অফিসের ছেলেপেলে ভর্তি এখানে। না, যদিও ওরা ধূসরের জিনিসের দিক ভুলেও চাইবে না। সমস্যাটা হলো মারিয়ার জ্ঞাতি গোষ্ঠী থেকেও কিছু লোকজন এসেছে, এবার ওদের ব্যবসায়িক লোকজন। কে কীরকম, কার মনে কি আছে বলা তো যায় না। আর এই ছোট্ট মেয়েকে দেখে কেউ বুঝবে এটা কারো বউ? পিউ হাসি হাসি মুখে এদিক চাইলো একবার, চোখাচোখি হলো। ধূসর ভাবলো একটু মুখ শক্ত করে চোখ রাঙাবে, এর আগেই পিউ ভেঙচি কাটে, আরেকদিকে মুখ ফিরিয়ে চলে যায়। ধূসর হতবম্ব, হতচেতন। ব্যাপারটা কি হলো? আচমকা পেছন থেকে গলা জড়িয়ে ধরল ইকবাল। একবার তাকালো ধূসর। ইকবাল বলল, সাদিব বাবুর বিয়ের ঢাক বাজতেই নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে রে বন্ধু। আবার বিয়ে করতে পারলে ভালো হতো। ধূসর নেত্র শুরু করতেই থতমত খেয়ে বলল, তোর বোনকেই করতাম রে ভাই। পরপর দাঁত কেলিয়ে বলল, আগামী সপ্তাহে ওদের বিয়ে, তারপর বাসর। তুই যেমন পিউকে শিয়ালের মতো কামড়িয়েছিলি, ও নিশ্চয়ই তাই করবে। একই বংশের ছেলে তো। এ বাবা,
আমার আমার ভাবলো কেমন যেন করে রে। ইস। ইকবাল দু হাতে চেহারা ঢাকলো, যেন সত্যি ভীষণ লজ্জায় কুপকাত। ধূসর অমনি দাঁত চেপে ঘুষি মারল পেটে। নুয়ে এলো ইকবাল, পেট চেপে হকচকিয়ে চাইলো। ধূসর কণ্ঠে বিরক্তি এনে বলল, কোথায় কি বলতে হয় জ্ঞান নেই? আশেপাশে এত মানুষ, চোখে দেখিস না? ইকবাল ঠিকঠাক হয়ে দাঁড়ায়, নাক ফুলিয়ে বলল, মারলি কেন তুই? মার খাওয়ার মতো কাজ করলে আরও মারবো। ইকবাল হাঁ করে বলল, আমি কি সরকারি? মা, গায়ে জোর আছে বলে একটা নিষ্পাপ বাচ্চাকে যখন তখন মারতে লজ্জা করে না? ধূসর দুভ্রু উচালো। নিষ্পাপ বাচ্চা? বাচ্চার বাপ তো, একই কথা। এই যে আমাকে মারলি কেন? আমি কি ভুল কিছু বলেছি? তুই পিওকে কাম। ধূসর তৎক্ষণাৎ মুখটা চেপে ধরলো ওর, কটমট করে বলল, চুপ। আর একটা উল্টোপাল্টো কথা বললে গলা টিপে ধরবো। ইকবাল প্রকট করলো চোখ, পরপর দৃষ্টি নিভিয়ে মাথা দোলালো, বোঝালো ভুলভাল কথা বলবে না আর। অথচ ধূসর হাত সরাতেই পারল না। সবাইকে বলল, কিন্তু কথাটা সত্যি। তুই তো ধূসর তপ্ত কণ্ঠে বলল, ভালো হবি না? মাথা নাড়ল ইকবাল, বোঝালো না। স্থির প্রশংসার ঝুড়ি মেলে বলল, যাই বল, আমার মতো ভদ্র ছেলে কিন্তু দুটো হয় না। বিয়ে করলাম, বাসর করলাম, কেউ টেরও পেয়েছিস? ধূসর সূচক শব্দ করলো, তুই থামবি? না, আজ টাকার অফার দিলেও থামবো না। খুব প্রেম প্রেম পাচ্ছে। বউটা ব্যস্ত বিধায় তোর কাছে এলাম, তাই বলে ভাবিস না আমি সমকামী। আসলে এই পৃথিবীতে প্রেম উজাড় করে দেওয়ার মতো পুষ্প আর তুই ছাড়া যে কেউ নেই আমার। ধূসর ফোঁস করে শ্বাস ফেলল, হতাশ নিরাশ চাইলো রুষ্ট ব্যর্থ চোখে। কিন্তু ইকবালের ভোলা ভোলা সহজ সরল দুষ্ট মুখটা দেখে মিলিয়ে গেল বিরক্তি। শিথিল হলো ভ্রু, নিজেই মাংসর এক হাত উঠিয়ে কাঁধ পেঁচিয়ে ধরল ওর, শুধালো, আমার জীবনের সব পূর্ণতার মধ্যে অন্যতম আর সেরা কি জানিস? ইকবাল সিরিয়াস নয়, দুদিকে সজোরে মাথা ঝাঁকালো। না বললে জানবো কিভাবে? ধূসর হাসলো অল্প, সদর পেয়ে বলল, ইকবাল আমার বেস্ট ফ্রেন্ড। ইকবালের মুখভঙ্গি বদলে যায়, বিস্ময়তায় ভীত হয়ে তাকায় ওর দিক। ধূসর মুচকি হাসলো, পেছন থেকে আমজাদ ডাক ছুড়লেন, ধূসর এদিকে আসো। সে পাশ কাটিয়ে চলে গেল চাচার পিছু পিছু। ইকবাল চেয়েই রইল অপলক অবস্থিত হয়ে, ঝুলে রইল বিশ্বাস অবিশ্বাসের মাঝে। সেই ৮ বছর বয়স থেকে বন্ধুত্ব ওদের। ধূসর কোনো দিন খুনাক্ষরের এসব বলেনি, তুই আর আমি বেস্ট ফ্রেন্ড, তাও না। তাদের মিল মুখে নয়, অন্তরে ছিল। ধূসর যাকে ভালোবাসে সবটা দিয়ে বাসে। একটুখানি খাত থাকে না সেখানে, তবে প্রকাশ করতে পারে না, মুখে ফুটে বলে না তোকে ভালোবাসি। তাহলে আজ এইভাবে স্বীকার করে নিল কি করে? হেসে উঠল ইকবাল, বিমোহিত পবিত্র মৃদু হাসি। ধূসরের যাওয়ার দিক চেয়ে বিড়বিড় করলো, আর আমার জীবনের পূর্ণতার অর্ধেকটাই যে তুই। কাঙ্ক্ষিত প্রত্যাশিত সময় হাজিরা দিল। পালা এলো প্রিয় প্রিয় মানুষের অনামিকার মাধ্যমে তার হৃদয়ের আবাসের দখলদারির। মারিয়ার বিয়ের জন্য একটা চেইন আর একজোড়া ঝুমকো তুলে রেখেছিলেন রোজিনা, সেই ওর বাবা বেঁচে থাকার আমলে। একবার মেয়েকে খালি হাতে বিদায় দেওয়া কি সম্ভব? কষ্ট, অভাব আর শত দুর্ভোগেও ওই গয়নার হাত দেননি তিনি। কিন্তু আংটি বদলের দিন সাদিবকেও তো কিছু দিতে হবে, তাই ঝুমকো জোড়া ভেঙে একটা মোটা আংটি গড়িয়েছিলেন। এই কথা মেয়ে অবশ্য জানে না। রোজিনা বলেছিলেন রওনাকের রেখে যাওয়া এটা ওর বরের জন্য বানিয়েছিল। মারিয়াও তাই মেনেছে। সেই আংটির বাক্সে সাথে আরও একটি আংটির বাক্স এনে রাখা হলো ওদের সম্মুখে। চকচকে জলজলে হীরের আংটির হাতে তুলল সাদিফ। উঠে দাঁড়ালো হঠাৎ, মারিয়াকে ইশারা করলো উঠতে। মেয়েটা বাধ্যের মতো দাঁড়ায়। সাদিফ বুক ফুলিয়ে শ্বাস নেয়, ভীষণ লম্বা দীর্ঘকায়। কৌতূহলী জিজ্ঞাসু ত্রিশাধিক মানুষের সামনে আচমকা হাঁটু মুড়ে বসে ওর সামনে। তাজ্জব বনে গেল মারিয়া, হাঁ করে চাইল। আশেপাশের সবাই অবাক বিস্মিত। জবা বেগম তো ইঞ্চিখানের ফাঁকা ঠোঁটে স্বামীর দিক তাকালেন। দুজনই হতবাক ছেলের এই দিন দিন বদল দেখে। সাদিব বৃত্তাকার আংটি স্বল্প উঁচিয়ে ধরে। আশপাশ থেকে ছেলেপেলে হু বলে
চিৎকার ছুড়ল গতিতে। সাদিব চারপাশে কোনো দিক দেখল না, তাকালো না, সোজাসুজি স্তম্ভ মারিয়ার দিক চেয়ে আওড়ালো, মিস ম্যালেরিয়া, আমি আপনার ভালো বন্ধু হতে চাইনি, ভালো প্রেমিক হতে চেয়েও হয়তো পারিনি, কিন্তু গ্যারান্টি দিচ্ছি এই শিকদার সাদিফ হাসান আপনার খুব ভালো স্বামী হয়ে দেখাবে। পায়ের নিচের নরম দুর্ভা ঘাসের ন্যায় বিছিয়ে দেবে শান্তি, নীরব দ্রব্য স্নিগ্ধ হাওয়ায় ন্যায় বেরিয়ে বাঁধন পেঁচিয়ে রাখবে ভালোবাসায়। অষ্টপ্রহর আমৃত্য পবিত্র বন্ধনে আমার সাথে বাধা পড়তে আপনি কি রাজি? ওইলিও ম্যারিমি মারিয়া। পিউ, পুষ্প, সুমনা সবাই হাত দিয়ে মুখ চেপে ধরেছে। যারা মোটামুটি সাদিবকে চেনে তারাও মূর্তির মতো চেয়ে। পরপর বৃষ্টির মতো তালির শব্দ এলো, এলো দ্বিতীয়বার আনন্দধ্বনির আওয়াজ। কেউ কেউ সমস্বরে চিৎকার করে আবেদন করলো, সে ইয়েস। মারিয়া কটরে টলটল জল স্রোত সিনির মতো উপচে আসলো বলে নিষ্প্রান্ত চেপে উপর নিচে মাথা ঝাঁকালো সে। সাদিব হাসলো গাল ভরা তকতকে হাসি, আঙ্গুলে আংটি গেঁথে দিল চটপট। ঘনতালির বর্ষণ নয়, বাজ পড়ছে যেন, সাথে আনন্দধ্বনি তো আছেই। সাদিব উঠে দাঁড়ালো, বেহায়া মন ইচ্ছে জাগলো একবার মারিয়াকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরার। হলো না, এত মানুষের ভেতর এতটুকু করেছে, তাতেই অনেক মূর্ছা জোগাড়। ইচ্ছেটাকে বুকে চেপে মাথা চুলকালো সে। মারিয়াও আংটি পরল, সাদিবের চোখের দিকে কিছুক্ষণ চেয়ে রইল তৃষিত নয়নে। উপর থেকে নির্বাক তার অন্তর্পর চেঁচিয়ে বলল, আমিও আপনার খুব ভালো বউ হয়ে দেখাবো সাদিব, চেষ্টা করব আপনার সব দুঃখ, মন খারাপ, খারাপ লাগা নিজের মধ্যে শুষে নেওয়ার। দুজনের উপর পূর্ণাবার ফুলের পাপড়ি ছেটানো হলো। ধূসর হেসে আর চোখে পিউর দিক চাইল। মেয়েটা চেয়েছিল আগে ভাগে, মুগ্ধ চোখ মুখ ও তাকাতেও যেন পাল্টে গেল, কেমন হয়ে উঠল রাগি রাগি। চতুর্থবারের মতো আবার ভেংচি কাটল পিউ, মুখ ফিরিয়ে নিল ফের। ধূসর আহামক বনে গেল। পরপর দাঁত চেপে এগোতে গেলেই ছুটে পালালো পিউ। এমন জায়গায় ঢুকলো ধূসর দৃষ্টি দিয়ে তলিয়ে পেল না হাদিস। শুধু বিড়বিড় করে বলল, একবার পাই, দাঁড়া। ইকবাল, আমার চুল ঠিক আছে দেখো না। ইকবাল চাইলো, পা থেকে মাথা অবধি দেখলো স্ত্রীর। সব ঠিক আছে মাই লাভ। আরে খোপাটা খুলে গিয়েছে বোধ হয়, ঘোরো ওদিকে। পিঠ ফিরিয়ে দাঁড়ালো পুষ্প। ইকবাল গাজরার খুলে যাওয়ার মাথাটা ক্লিপ লাগিয়ে আটকে দেয়। ঠিক আছে এখন। পুষ্প ফিরল, ঠোঁট ইশারা করে বলল, আর লিপস্টিক? জুস খেয়েছি, উঠে গেছে। ইকবাল কপালে পাশ চুলকালো 2 আঙ্গুলে। আশেপাশে দেখে চাপা কণ্ঠে বলল, ঠোঁট বড় মারাত্মক জিনিস মাই লাভ, এসব এভাবে দেখা যায় না। রুমে চলো, খুঁটি খুঁটি দেখছি। পুষ্প বাহুতে কিল বসালো অমনি, কোণঠায় গাল রঙ্গিয়ে বলল, ছি, অসভ্য। ইকবাল সশব্দেই হাসল, স্ত্রীর কাঁধ পেঁচিয়ে দাঁড়ালো। পুষ্প বলল, বাবুকে একবার খাইয়ে আসবো, কতক্ষণ ধরে নিচে আছি, যেতে হবে না, ওই দেখো। আঙ্গুল তাক করলো ইকবাল। পুষ্প তাকালো সেদিকে। মমতাহীন সোফায় বসে কোলে পরিপাটি জামা পরা পূর্ব, নুরির হাতে ফিডারের বোতল। বাচ্চাটা যে খিদেতে কাঁদবে সেই অপশনও রাখা হয়নি। চোখ মুখ কোচকালো নুরি, ফিডার মুখে পড়তেই তৈরি। পুষ্প হেসে ফেলল, তৃপ্ত কণ্ঠে বলল, কপাল করে একটা শাশুড়ি পেয়েছি ইকবাল, তাহলে আমার কপাল ভালো। ভাবো, মা বউ বন্ধু সব বাঁধিয়ে রাখার মতো। হিটলার শ্বশুর মশাইও খারাপ না। পুষ্প চোখ রাঙ্গায় আবার। ইকবাল জিভ কেটে হাসলো। ফের ধরতে গেলেই পুষ্প বলল, চলো চলো, সবাই মিলে একটা ফ্যামিলি ফটো তুলে ফেলি। আইডিয়া তো দারুণ। পুষ্প ইকবালকে নিয়ে চঞ্চলবাই স্টেজে কাছে এলো। শ্বাস টেনে ঘোষণার মতো ফটোগ্রাফকে বলল, ভাইয়া, আমাদের একটা ফ্যামিলি ফটো তুলে দিন তো। প্রস্তাবখানা মনে ধরল সবার। হইচই বেঁধে গেল নিমিষে। আনাচে কানাচে থাকা পারিবারিক সদস্যরা ছুটে ছুটে এলেন। আমজাদ মিনা বসেছিলেন দূরে। পুষ্প তাদের হাতে টেনে বললেন, আব্বু আম্মু এসো ছবি তুলি। আমরা কেন, তোমাদের ছাড়া পরিবার হয় নাকি? হেসে উঠে গেলেন দুজন। বাকিরা স্বস্ফূর্ত সামিল হলো পেছনে। পুষ্প শ্বশুর শাশুড়িকে ডাকলো, রোজিনাকেও কেউ গেলেন না। গাল ভরে হেসে মানা করলেন। বসে বসে দেখলেন স্টেজ ভর্তি শিকদার পরিবারের সদস্যর পূর্ণ মিলনতা।
সাদিব মারিয়া গুরুজনদের বসার জায়গা দেওয়ার জন্য উঠতে গেলেই তাদের আবার বসিয়ে দেওয়া হয়। ওদের মাঝে রেখে দুপাশ থেকে বসলো আমজাদ আর মিনা। নারীর নারীর পাশে নারী, পুরুষের পাশে পুরুষ। সোফাটাই ঠিক মাঝ বরাবর পেছনে দাঁড়ালেন আজমল, জবা। জবার পাশে সুমনা আর আনিস। আজমলের এই পাশে রুবাইদা, আফতাব। সোফার সামনে ফ্লোর ফ্লোরটুকুতে এসে রিক্ত আর রাদীপ বসলো। ছোট রিক্ত বাবু হয়ে বসেছে। রাদীপ বসলো একটু হাঁকডাক পেরে, একটা সানগ্লাস চোখে, সাথে এক হাঁটু ভেঙে হিরোর ন্যায়। সোফার এক হাতলে মায়ের কাছ ঘেঁষে দাঁড়ালো পুষ্প আর ইকবাল। অন্য হাতলে আমজাদের পাশে ঘেঁষে দাঁড়িয়েছে ধূসর। সবার মধ্যে পিউকে পাওয়া গেল না। পিউ কই, পিউ কই? গুঞ্জন ওঠার মধ্যে স্টেজে উঠল মেয়েটা। থমথমে মুখশ্রী, গাল ফোলা, যেন কোষে ধমক খেয়েছে কয়েকশো। ধূসরের দিক তাকালো না একবার। ভাবমূর্তি ভীষণ চটে থাকার। সকল জুটি গা ঘেঁষে দাঁড়ালো। সে দাঁড়ালো ধূসরের থেকে মাইলখানেক গ্যাপে। ক্যামেরার ফোকাসেও আটকেছে এমন। ফটোগ্রাফের লেন্স এবার চোখে ঠেকিয়ে পিউর নাগাল না পেয়ে আবার তাকালেন, বললেন, আপু একটু ক্লোজ হয়ে দাঁড়ান। সত্যি বলতে পিউর পদযুগল সুরসুর করছিল ধূসরের কাছে ঘেঁষতে, কিন্তু শক্ত হয়ে রইল সে। আজ নরম হলে হবে না, গাঢ় হয়ে থাকলো তাই। নড়ছে চড়ছে না দেখে ছেলেটা ছবিও নিতে পারছে না। তখনই ধূসর অধৈর্য হাতে কোমর চেপে টেনে নিল কাছে। পিউর অন্তরস্থ লুটিয়ে গেল আহ্লাদে। এইভাবে ধূসর কাছে টানলে সে আকাশ বাতাসে উড়ে বেড়ায়, কিন্তু ভেতরে ভালো লাগার চাপা রাখলো অভিমানের নিকট। তৎপর ধূসরের হাত কোমর থেকে সরিয়ে দিল। ধূসর আবার ধরল। পিউ আবার সরায়। ধূসর আবার ধরে। পিউ সরালো। ধূসর ধরল। ধরা ছোঁয়ার মধ্যে দিয়েই কেটে গেল অনেকক্ষণ। ধূসরের মাথাটা ঝুঁকে এলো হঠাৎ। উষ্ণ অধর গিয়ে ঠেকলো ওর কানের কাছে। প্রথম রাতের মতো হাওয়ায় ভাসল গহীন ফিসফিস সুরে। মন্ত্রের ন্যায় সেতার বাজল, ভালোবাসি পিউ। পিউ চমকে তাকায়, থমকে যায়। এতক্ষণে ওর সত্যি মন খারাপ ছিল। ভেবেছিল এসব চটপটে লাভ হবে না। ধূসরকে বাগে আনা তার মতো মানুষের সাধ্য নয়। কিন্তু সে হার মানবে আদৌ বলবে? একদমই আশা করেনি পিউ। তাও এই সময়, এটাও কল্পনাতে আনেনি। ধূসর খুব জোর জোর 2 সেকেন্ড আওড়িয়েছে, কিন্তু কথাটা পিউর সমস্ত নিউরন দামামা বাজার সুরের ন্যায় এসরাজের মতন হানা দেয় শ্রবণ পথে। দুর্বল বুকখানা লাফিয়ে ওঠে, ছলকায় সকল অনুভূতি। রক্ত সঞ্চালন ও অবধি থেমে রয় শিরা উপশিরায়। বিকল হয়ে আসে দেহের প্রতিটি রুদ্র। মস্তিষ্কে সমগ্র ক্রোশ বিবর। একটা মানুষের মুখে ভালোবাসির শব্দটা এত সুমধুর লাগে, এত। ধূসর ভ্রু উচালো, খুশি? পিউ জবাব দিতে ব্যর্থ, বাকরুদ্ধ। ভেতরে খুশি অপ্রকাশিত রয় বিস্ময়ের ভিড়ে, কেবল ফ্যালফ্যাল করে চেয়ে থাকে। 15 বছরের কিশোরী এক মেয়ে ভালোবেসে ছিল 25 বছরের এক যুবককে। এক দেখায়, এক হোঁচটে। দিন মাস বছর এমন কোনো মুহূর্ত ছিল না এই একটা মানুষের বিচরণ হয়নি ওর মস্তিষ্কে, ওর হৃদয়ে। কখনো ভাবেও নি সেই মানুষটা ওকে চাইবে, ভালোবাসবে। ভাগ্যগুণে বউ হবে তার, হবে টোনাটনির সংসার। এই ভালোবাসি শোনার জন্য হৃৎপিণ্ডের চালের প্রকণ্ঠ কি মাত্রাধিক ছটফট করেছে এক সময়। সেকেন্ড, মিনিট, ঘন্টায় বিভোর থেকেছে ওনাকে নিয়ে। ধ্যান জ্ঞান খেয়ে চিন্তা চেতনা আহুতি দিয়েছেন প্রায়। ধূসর ভাইয়ের একটু ভালো করে কথা বলার ওর কাছে পাহাড় সময় খুশি, আর একটুখানি অবজ্ঞা আকাশ ভাঙা কান্না। আজ প্রথমবার সেই মুখে ভালোবাসে শুনে পিউ শক্ত থাকতে পারে না। হাত পা কেঁপে ওঠে সে আগের মতো। কেমন নড়বড়ে ভঙ্গিতে দুলে ওঠে শরীর। ধূসর বুকের সাথে আরেকটু আঁকড়ে রাখলো ওকে। পিউয়ের দেহাংশ লেপ্টে যায় তার বক্ষ ভাগে। ক্যামেরায় ক্লিক হতে থাকে। অতিথিরা মুগ্ধ চোখে দেখে একটি পূর্ণাঙ্গ পরিবার, যেই পরিবারের প্রতিটি সদস্য ভালোবাসে বাঁধা। হিংসে রেষারেষির ভিড়ে যারা টান আর স্নেহের এক অনন্য প্রতীক। পিউ তখন হাঁ করে তাকিয়ে ধূসর ক্যামেরার থেকে চোখ এনে চাইল ওর দিক। স্বাভাবিক সেই দৃষ্টি বদলে গেল ওর চাউনি দেখে। অপার্থিব মনোহর হরিণী ন্যায় ডাগর ডাগর চক্ষুদয় ছিনিয়ে আনলো তার মনোযোগ। সত্তা ভুলে গেল ধূসর।
হারালো খোয়ালো প্রিয়দর্শিনীর দুই ভেজা ঠোঁটের ভাঁজে, তার ক্ষুদ্র আদলে। একযোগে নিবিষ্ট মনে আবিষ্টের মতন দুজনকে দেখে যাচ্ছে ওরা, অটল অনর সেই দেখা দেখি। সবার হাসি হাসি রুষ্ট মুখবিবর তখন ক্যামেরায়। ক্রমে ক্লিক হচ্ছে চমৎকার সব ছবি, বন্দি হচ্ছে আমোদে খুশির মুহূর্ত। কেবল ধূসর প্রিয়র চোখ একে অন্যতে, মনতার প্রেম বিলালো তৎকালীন চোখাচোখিতে, বিছিয়ে দিল অনুভূতি, গল্প জানালো কাছে আসার। চলতে চলতে ইতি টানলো দীর্ঘ এই এক সমুদ্র প্রেম আর ভালোবাসার। গল্পটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু জানাবে।